সুপ্রিয় দর্শক, সুবর্ণভূমির পক্ষ থেকে শুভেচ্ছা নিন। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো যশোর 2 আসন নিয়ে, যেটি যশোরের ঝিকরগাছা এবং চৌগাছা উপজেলার সমন্বয়ে গঠিত একটি আসন। এই আসনে আপনারা জানেন সারা দেশের মতো প্রধান দুটি রাজনৈতিক দল, এই মুহূর্তে ক্রিয়াশীল প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আজ এই নির্বাচনী আসনের সর্বশেষ অবস্থা জানার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সুবর্ণভূমির বার্তা প্রধান সরোয়ার হোসেন। সরোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আহসান কবির বাবু ভাই এবং সুবর্ণভূমির যারা অগণিত দর্শক শ্রোতা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্প্রতি ঝিকরগাছা চৌগাছা অঞ্চলে ঘুরে এসেছেন আপনি, ওখানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখেছেন? ভোট কেন্দ্রিক উৎসাহ উদ্দীপনা? যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে মানুষের মধ্যে। আমরা যশোরের অন্যান্য যে আর 5টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে যেভাবে মানুষের মধ্যে ভোট নিয়ে আমরা উৎসাহ দেখছি, উদ্দীপনা দেখছি, আমরা ঠিক একইভাবে যশোর 2 আসন অর্থাৎ চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত আসনটিতেও মানুষের মধ্যে আমরা একই ধরনের উৎসাহ এবং উদ্দীপনা দেখছি। তবে এই উৎসাহ উদ্দীপনা ছাপিয়ে যে বিষয়টি সবার সামনে এসেছে সেটা হচ্ছে যে ব্লেম গেম, মানে একে অপরের বিরুদ্ধে যে দোষারোপ, সেই দোষারোপের রাজনীতিটা আমার কাছে কেন যেন মনে হয়েছে যে যশোরের অন্যান্য যে আসনগুলো তার থেকে এই যশোর 2 আসনে একটু বেশিই হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ জামায়াতে ইসলাম এবং বিএনপির পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। এমনকি ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী সাবিরা সুলতানা, তাকে কিন্তু আদালতে হাজিরা দিতে হয়েছে। এই জামায়াত ইসলামের পক্ষ থেকে এই অভিযোগটা সাবিরা সুলতানার বিপক্ষে করা হচ্ছে। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সাবিরা সুলতানা সুবর্ণভূমিকে যে অভিযোগটা করেছেন, তিনি বলেছেন যে উপজেলা প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না। তার উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে তার পক্ষ থেকেও, যেটা আমরা গতকাল বলেছিলাম যে যশোর 1 আসনের মতো যশোর 2 আসনেও যে ধানের শীষের প্রতীকের যে প্রার্থী, সেই প্রার্থীর অভিযোগগুলোকে তারা আমলে নিচ্ছে না। এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে তিনি উপস্থাপন করেছেন যে ভোট যখন মনোনয়নপত্র দাখিল হয়নি তার আগের থেকেই যখন সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা চালাচ্ছিলেন, তার পক্ষের বিভিন্ন সমর্থকরা বিলবোর্ড, ব্যানার, পোস্টার, লিফলেট তারা বিলি করছিলেন। তার কিছু অংশ হয়তো প্রকাশ্যে নেই, কিন্তু কারো বাড়ির মধ্যে আছে, বাড়ির আঙিনায় আছে বা বাড়ির একটু বাইরে আছে। সেইগুলোকেও টেনে বের করে নিয়ে এসে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে, এবং এই অভিযোগগুলো কিন্তু আমলে নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং কয়েকটি ঘটনাও আমরা সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সেখানে সংঘাতের কথা বা সংঘাতের অভিযোগের কথা কিন্তু বলা হয়েছে। তা সেটাই আমার কাছে সব কিছু মিলিয়ে যেটা মনে হয়েছে যে উৎসবের পাশাপাশি ব্লেম গেমটা সেখানে একটু মাত্রাতিরিক্ত বলে আমাদের কাছে মনে হয়েছে, এবং এটা যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে 12 তারিখের 2-1 দিন আগের থেকে বা 12 তারিখে এই ঘটনাটি একটা সহিংসতায় রূপ নিতে পারে কিনা সেই আশঙ্কা কিন্তু এলাকার ভোটারদের মধ্যে রয়েছে। যে জামায়াত বিভিন্ন আসনে নারী কার্ড খেলার চেষ্টা করছে কিনা, এই বিষয়টি কিন্তু সারা দেশে এখন আলোচিত হচ্ছে। ঘটনা সারা বাংলাদেশে কিছু না কিছু ঘটছে, নির্বাচনের সময় এটা ঘটেই থাকে, কিন্তু মাত্রাতিরিক্ত ঘটনা সম্ভবত এখনো পর্যন্ত ঘটেনি, পাবলিক পারসেপশন যেটা। কিন্তু জামাত এটাকে পুঁজি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আপনি কি সেটা মনে করেন? এইটা আমার মনে হওয়ার থেকে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ধানের শীষের প্রার্থী যারা আছেন, আমরা এর আগেও এইটা নিয়ে তো 3টি আসনের আমরা বিশ্লেষণ করছি। 5 হয়েছে, প্রথমে 1 হলো এবং আজকে 2 হচ্ছে। প্রতি জায়গায় কিন্তু একই ধরনের পাল্টা অভিযোগ বিএনপির পক্ষ থেকে। আপনি যে কথাটা বললেন যে আসলে এটা একটা ব্লেম গেম জামায়াতের পক্ষ থেকে প্রথম থেকেই পরিকল্পিতভাবে করা হচ্ছে। এইটি যে পরিকল্পিত তা যদি আপনি একটু এর জন্যে খুব বিষয়টা বোঝার জন্যে
খুব বেশি রাজনীতি জানা পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না। কারণ নির্বাচন শুরু হওয়ার মানে যে ডামাডোল, এই ডামাডোল শুরু হওয়ার আগের থেকেই তারা কিন্তু গ্রামে গ্রামে নারীদেরকে পাঠাচ্ছেন। আমরা জানি যে জামাতের নারী উইংটা অনেক শক্তিশালী এবং তারা বছরের পর বছর, যদি আমরা না বলে বলি যুগের পর যুগ ধরে তারা নারীদের নিয়ে কাজ করছেন, নারীদেরকে সংগঠিত করছেন জামায়াত ইসলামের পক্ষে, যাতে ভোট ব্যাংকটাকে একটু শক্তিশালী করা যায়। সেই সময় থেকে আমরা এটা লক্ষ্য করছি। সেটি কিন্তু একটা প্রক্রিয়া ছিল। তারা প্রথমে দাওয়াতি কার্যক্রম দিয়ে শুরু করা, ইসলামের কথা বলা, কোরআন হাদিসের কথা বলা, বিভিন্ন ধরনের কথা তারা কিন্তু বলতেন, নামাজ কালামের কথা বলা, নামাজ রোজা রাখার কথা বলা। পরবর্তীতে এসে তার সাথে যুক্ত হয়েছে এই নির্বাচনে এসে দেখলাম যে দাড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে। মানে প্রথম হচ্ছে যে ধর্মের ব্যাপারটা সামনে নিয়ে আসা, পরবর্তীতে সেটা রাজনৈতিকভাবে ক্যাশ করা, সেটা রাজনৈতিকভাবে ক্যাশ করা এবং নির্বাচনে ক্যাশ করা। যে দাড়িপাল্লা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা প্রতীক, এই প্রতীকে ভোট না দিতে পারলে কেউ ভেস্তে যেতে পারবে না এবং এই প্রতীকে ভোট দিলেই তাকে ভেস্তে সুনিশ্চিত তার টিকিটটা কাটা হয়ে যাবে। এই পর্যন্ত ঠিক ছিল, একটা মানুষ অপপ্রচার মিথ্যা কথা বলে যেতে পারে, কিন্তু তাদের ট্রেন্ডটা হচ্ছে নারীদেরকে এগিয়ে দিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানো, যাতে যে কোনো একটা পরিস্থিতি, উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়। যেহেতু নারী একটা সেন্সিটিভ একটা জায়গা, নারী বান্ধব যারা চিন্তা ভাবনা করেন, নারীদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখেন, সেই সমস্ত মানুষদেরকে বিক্ষুব্ধ করে তোলার একটা প্রক্রিয়া কিন্তু জামাত ইসলামের প্রথম দিক থেকে আছে। এবং এটা মনেই হয়েছে বিভিন্ন ধরনের কার্যক্রম দেখে, অবজারভেশন করে দেখে মনে হচ্ছে যে আসলে ঘটনা না ঘটলেও ঘটনা হচ্ছে। এবং সেইটাকে আপনি লক্ষ্য করবেন যে অনেক ঘটনার কিন্তু ভিডিও আসতেছে, সেই ভিডিওগুলোকে আপনি পর্যবেক্ষণ করেন, যেটা জামাত ইসলামের পক্ষ থেকে ছাড়া হচ্ছে, তাদের সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে, কর্মী বাহিনীর পক্ষ থেকে যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছে, সেই সমস্ত কর্মীদের পক্ষ থেকে আপনি যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে, আপনি বিশ্লেষণ করে দেখবেন যে পরিকল্পিতভাবে সেই ভিডিওগুলো কিন্তু করা হচ্ছে এবং তার পেছনের কারণটাও ছিল পরিকল্পিতভাবে। অর্থাৎ এই যে ব্লেম গেম, নারীদেরকে সামনে এগিয়ে দিয়ে একটা গোলযোগ, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ধানের শীষের বিপক্ষে একটা ভোট ব্যাংক যাতে জামাতের পক্ষে পড়ে, সেই ধরনের প্রক্রিয়া কিন্তু জামাত ইসলাম প্রথম থেকেই তারা নিয়েছে। প্রবলেমটা হচ্ছে জনগণ যত দিন যাচ্ছে এই বিষয়টা কিন্তু তত পরিষ্কার হয়ে যাচ্ছে। জামাতের এই যে অপকৌশল, এই অপকৌশল সম্পর্কে কিন্তু সাধারণ ভোটাররা ওয়াকিবহাল হচ্ছে, তারা আপনার হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে সচেতন হচ্ছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে 402-এর ক্ষেত্রে, জামাতের এই যে নারীদেরকে নিয়ে যে গেমটা খেলার পরিকল্পনা, সেটা কিন্তু ভেস্তে গেছে অনেকটাই সাবিরা সুলতানা মুন্নি নিজে একজন নারী হওয়ার কারণে। ফলে ওই আসনটাই কিন্তু শুধু তাই না, খুলনা ডিভিশনের মধ্যে তিনি কিন্তু একমাত্র নারী প্রতিনিধি, যিনি প্রধান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যিনি আছেন। তার কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও আছে, যদিও তার স্বামী প্রয়াত নাজমুল ইসলাম গুম হয়ে যাওয়ার পর আমরা জানি তিনি মারা গেছেন, এই ধরনের তথ্য আছে। গুম হয়ে যাওয়ার পর খবর পাওয়া গেছে তাকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তিনি মারা যাওয়ার পর তিনি রাজনীতিতে আসছেন। কিন্তু রাজনীতিতে আসার পরে কিন্তু তিনি থেমে থাকেননি, সক্রিয় রাজনীতিতে তিনি যুক্ত হয়েছেন। 15টি মামলা খেয়েছেন। কেন? ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তিনি এই মামলাগুলো কিন্তু তিনি খেয়েছেন। তার বিরুদ্ধে কিন্তু সমস্ত মামলাগুলো সাজানো এবং পরিকল্পিত, এবং এই মামলায় তিনি জেলও খেটেছেন। তিনি এর আগে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, জিগরগাজা উপজেলা পরিষদের তিনি কিন্তু চেয়ারম্যান ছিলেন। তার কিন্তু এলাকার নারীদের সাথে কাজ করার একটা পূর্ব অভিজ্ঞতা আছে। আমরা যতটুকু জানি যে কৃষি বান্ধব যে উদ্যোক্তা তৈরির যে কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন, সেই কর্মসূচির বাইরেও আরও স্থানীয় যে রিসোর্সগুলো আছে, যে সম্পদ আছে, সেই সম্পদকে কাজে লাগিয়ে নারীদেরকে আয়বর্ধক কাজের সাথে যুক্ত করার যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন, তাকে কিন্তু যেতে হচ্ছে গ্রাম থেকে গ্রামে, তাকে একাধিক উঠান বৈঠক করতে হয়েছে, ম্যান টু ম্যান কথা বলতে হয়েছে। এইভাবেই কিন্তু নারীদের কাছে তিনি পরিচিত একটা মুখ। এবং পার্শ্ববর্তী উপজেলা চৌগাছায় সেখানেও কিন্তু ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে নারী ব্লেম গেম, এই যে 2 আসন, এই আসনটাই কিন্তু জামাত প্রথম থেকে তারা মানে যখনই শুরু করে তখন থেকে তারা বুঝে ফেলেছে যে এইটা আসলে হালে পানি পাবে না, এই নারী কার্ড ওখানে আর চলছে না। সেই কারণে তারা কি করেছে, সহিংসতার কার্ড খেলছে। নারীদের উপরে আক্রমণ হচ্ছে, নারীদের গায়ে হাত তোলা হচ্ছে, নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, শারীরিকভাবে নিগৃহীত করা হচ্ছে। এই ধরনের অপপ্রচার কিন্তু তারা চালাচ্ছে, এই ধরনের মিথ্যা কথা কিন্তু তারা বলে ওই জায়গাটায় ফায়দা তোলার চেষ্টা করছে। বুঝতে পেরেছি। কিন্তু এখন যে পরিস্থিতি, আর মাত্র 3 দিন বা 4 দিন মতো সময় আছে মাঝখানে, সর্বশেষ অবস্থাটা কি মনে হয় ওখানে? সর্বশেষ ভোটের ফলাফল কোন দিকে যেতে পারে? ভোটের ফলাফল ওইখানে জামায়াতের যে
কৌশল যে মানে পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন হতে না দেয় প্রশাসন, আমি শুধু জামায়াতের কথা বলবো না, আমি সমস্ত রাজনৈতিক দল কারোর মধ্যে যদি কোনো মানে কৌশল প্রয়োগের কোনো সম্ভাবনা থেকে থাকে বা আকাঙ্ক্ষা থেকে থাকে, তার থেকে যদি একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন হয় ওখানে, তাহলে ওইখানে কিন্তু বিএনপিকে ঠেকানো যাবে না। বিএনপিকে ঠেকানো যাবে না এই কারণে, ওই জায়গাটা অতিথি পাখিদের নিয়ন্ত্রণে ছিল দীর্ঘদিন। আপনারা জানেন, অতিথি পাখি আমার শব্দ না, এলাকাবাসীর শব্দ, যারা ওই কনস্টিটিউশনের অধীনে যারা বসবাস করেন, যারা ভোট দেন তাদের। আপনারা জানেন 2008 সালের পর থেকেই সেখানে কিন্তু অতিথি পাখির আগমন ঘটানো হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ যে মানে পাতানোর যে 3টে নির্বাচন করেছে, সেই 3টে নির্বাচনেই কিন্তু আপনার বাইরের থেকে ক্যান্ডিডেটদেরকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। কারোর হয়তো পৈতৃক বাড়ি সেখানে, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে এবার জামাতের প্রার্থী যে লন্ডন থেকে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে? শুধু তাই না, তিনি তো লন্ডন থেকে আসছেনই। কত বছর পরে আসছেন তিনি? 30 বছর পরে। তিনি কিন্তু মানে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মেডিকেল কলেজের মানে সভাপতি ছিলেন। তিনি কিন্তু এখান থেকে চলে গেছিলেন আমেরিকা, তিনি এই মানে লন্ডনে। তিনি কিন্তু সেটেল ছিলেন সেখানে, চিকিৎসায় তিনি প্র্যাকটিসও করতেন। ফলে তিনি বাংলাদেশ থেকে কিন্তু মানে মানে একেবারে ফরএভার ওইখানে স্থায়ী আবাসন তিনি গড়ে তুলেছিলেন। তার বাংলাদেশে আসার কথা নয়, নাগরিকত্ব সেখানে তিনি গ্রহণ করেছেন। তিনি আপনার মনে আছে কিনা জানি না, যশোরের সাংবাদিকদের সাথে একদম প্রাথমিক পর্যায়ে তিনি একটা আলোচনায় বলেছিলেন, ডক্টর শফিকুর রহমান আমাকে বললেন যে নির্বাচন করবা কিনা, আসো। তার আহ্বানেই কিন্তু সাড়া দিয়ে তিনি এখানে চলে এসেছেন। শুধু তাই না, তার বাড়ি কিন্তু যশোর শহরে। তিনি খড়কিতে তার পৈতৃক বাড়ি। তিনি প্রয়াত শরীফ হোসেনের তিনি ছেলে, অর্থাৎ তিনি জিকরগাছার সাথে। আচ্ছা, এই যে জিকরগাছা চৌগাছার সাথে যে সম্পর্কহীনতা, ওনার কোনো ধরনের কানেকশন নাই, এটা কি আপনি মাঠ পর্যায়ে যখন কাজ করেছেন তখন কি মনে হয়েছে যে তারা ভোটাররা কি ভালোভাবে নিচ্ছে না? ইন্টারেস্টিং ব্যাপার এইটাই হচ্ছে যে জায়গাটা। তারপরেও আমরা কিন্তু জামাতকে ওখানে ফেলা যাচ্ছে না। জামাত তারপরেও বীর দর্পে সেখানে আছে, এবং নির্বাচনী যে মানে ইকুয়েশন, সেই ইকুয়েশনে প্রধান প্রতিদ্বন্দ্বী যদি হার জিত হয় খুবই মার্জিনাল ভোটে হবে, মানে কম ভোটে হবে আর কি। ঠিক আছে, কেন হবে? ফরিদউদ্দিনকে গেলাতে পারছে না, কিন্তু এখানে অন্য গেম আছে। সেই গেমটা কি? যশোরের একটি বৃহৎ প্রতিষ্ঠান, আপনারা জানেন, এই শুধু যশোর না, সারা বাংলাদেশেরই আমরা জানতে পেরেছি, যেটা সাধারণ মানুষের মুখে মুখে আছে, সেই বেসরকারি প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, তারও প্রার্থী হচ্ছে ডাক্তার মানে মোসলেউদ্দিন ফরিদ। তিনি ডক্টর শফিকুর রহমানকে মানে পার্সু করে তাকে এখানে নিয়ে আসছেন যাতে তিনি ক্যান্ডিডেট হন। তার পেছনে যত অর্থকড়ি খরচ করা, জনবল নিযুক্ত করা, ভোটারদের কাছে কাছে যে ভোট প্রার্থনা করা, সব কিন্তু জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির বা তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো আছে, সাথী সংগঠনগুলো আছে, তাদের পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্মীরা যারা কাজ করেন তাদের প্রতিষ্ঠানে, তারাও কিন্তু এই কাজগুলো এখানে করছেন। এবং সেই প্রতিষ্ঠানের একটা ব্যাপক আপনার হচ্ছে কর্মী বাহিনী কিন্তু ওই 2টা অঞ্চলে কিন্তু আছে। ফলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি, এখানে চৌগাছা ফ্যাক্টরটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা জানেন যে 2জন প্রার্থী কিন্তু মানে একজন প্রার্থী জিকরগাছার আর একজন প্রার্থী যশোর থেকে গেছেন। চৌগাছার কিন্তু কোনো প্রার্থী ওইখানে নাই। যিনি জহুরুল ইসলাম, যিনি বিএনপির চেষ্টা করেছিলেন, যিনি এখনো পর্যন্ত খাতা কলমে এখানে প্রার্থী হিসাবে আছেন, হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু যেদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, তিনি হয়তো সময় মতো পৌঁছাতে পারেননি বা তার মনোনয়ন প্রত্যাহারের আবেদনটি গ্রহণ করা হয়নি। কিন্তু পরের দিন কিন্তু তিনি প্রেস ক্লাবে ওই দিন রাতে তিনি প্রেস ক্লাবে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত জনাব অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে এসে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। আগে করতে পারেনি, এই কজ তিনি দেখিয়েছেন এবং তিনি বলেছেন আমি ধানের শীষের পক্ষে আছি। আমরা যখন এলাকায় গিয়েছি আমি দেখেছি তিনি এবং তার কর্মী বাহিনী যারা সমর্থক গোষ্ঠী, তারা কিন্তু ধানের শীষের পক্ষে তিনি কাজ করছেন। আর একজন দাবিদার যিনি মিজানুর রহমান, তাকে হয়তো মিজানুর রহমান খান, তাকে হয়তো কমই দেখা যাচ্ছে, 1-2টা কর্মসূচিতে হলেও কিন্তু তিনি সেখানে ছিলেন। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবরুল্লাহ সাহেব তিনি সেখানে যে কাজ করেছেন। ফলে ওইখানে কিন্তু সাংগঠনিকভাবে জামায়াত ইসলামের থেকে বিএনপি কোনো অংশে কম নাই, বরং বেশি বলা চলে। এর আগের যে নির্বাচনে আপনার জামাতের যিনি প্রার্থী পাশ করেছিলেন সেখানে তিনি কিন্তু জোটের প্রার্থী ছিলেন, মুহাদ্দিস আবু সাইদ, তিনি কিন্তু চৌগাছার মানুষ ছিলেন। কিন্তু এবার কিন্তু চৌগাছার কোনো প্রার্থী নাই। ফলে মূল ফোকাসিংয়ের জায়গাটা হচ্ছে চৌগাছা, এবং চৌগাছায় একটা শিল্প জোন হিসেবে কিন্তু অলরেডি গড়ে উঠছে। যদিও সেই শিল্প জোনের যিনি উদ্যোক্তা
কর্তৃপক্ষ তারা কিন্তু বিএনপি পন্থী হিসেবে পরিচিত, ডিভাইন গ্রুপ তারা কিন্তু বিএনপি পন্থী হিসেবে পরিচিত, কিন্তু তার যে শ্রমিক বাহিনী সেই শ্রমিকরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এর বাইরে মানে অন্যান্য আসনের মতো আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা শুনতে পাচ্ছি যে পার্শ্ববর্তী যশোর 1 কনস্টিটিউশনের কিছু প্রভাবশালী ব্যক্তি তারাও কিন্তু যশোর 2-এ এসে নিযুক্ত হয়েছে জামাত ইসলামের পক্ষে, এবং যশোর সদর থেকে বা অন্যান্য অঞ্চল থেকে কিন্তু তারা ওইখানে যে ভোটের জন্য কাজ করছে। ফলে এই সার্বিক বিষয়টা সার্বিকভাবে ভোটে জামাতে ইসলামের পক্ষে একটা কি বলবো যে নেগেটিভ রোল ওইখানে প্লে করবে, যেটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, প্রশাসন যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আমি যেটা এখানে বলছি যে সংঘাতের যে পদধ্বনি শোনা যাচ্ছে সেটা কিন্তু মানে আপনার মানে আশঙ্কাটাই সত্যি পরিণত হতে পারে। হ্যাঁ, কারণ এটা কিন্তু মানে কোনো পক্ষই ওখানে ছাড় দেবে না, কারণ বিএনপিও উইন উইন সিচুয়েশনে আছে ফেয়ার ইলেকশন হলে, এবং জামাত ওইখানে যে মানে ব্লেম গেমের থেকে শুরু করে মানে পরিকল্পিতভাবে ঝামেলা তৈরির যে মানে প্রচেষ্টা, তারপরে ভোটের ইকুয়েশনটাকে পাল্টে দেওয়ার জন্য যে আপনার রিগিং করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও কিন্তু তারা শুরু করে দিয়েছে অলরেডি। ফলে এখানে আমরা একটা নতুন তথ্য পেলাম যে জামাত ইসলামের নারী কর্মীরা যে কাজটা করছে, মনে করেন তার বাড়ি জিগরগাছা অথবা তার বাড়ি চৌগাছা, যে মেয়েটার বিয়ে হয়ে গেছে সেই মেয়েটা কিন্তু শ্বশুর বাড়ি চলে গেছে তার ভোটার লিস্টে নাম ওঠার পরে, ওই তথ্যটাও কিন্তু তারা কারেকশন করতেছে। তাহলে ওই মেয়েটা এই সারাউন্ডিং এরিয়ার মধ্যে যদি না থাকে, তাহলে সে যদি মানে যশোর বা অন্য এলাকায় যদি তার বিয়ে হয়ে থাকে, সেই ভোটটাও যাতে কীভাবে পুল করানো যায় সেই প্রক্রিয়াও কিন্তু জামাত ইসলামের নারী কর্মীরা কিন্তু অলরেডি এই ছকটাও কিন্তু কষে ফেলেছে। ফলে এই জায়গাটা কিন্তু তারা করবে, ফলে দুই পক্ষ কিন্তু এটা জানে, সতর্ক। বিএনপিও জানে তাদের কী করতে হবে, জামাত ইসলামও জানে কি না করলে তাদের পাশ করা সম্ভব না। ফলে এইটাকে প্রশাসন যদি এই জায়গায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারে, যেটা সাবিরা সুলতানা যেটা অভিযোগটা করেছেন যে বিএনপি মানে প্রশাসন নিরপেক্ষ না, এখানে আবু জাফর সাহেব তিনি একটা তথ্য কিন্তু বলে ফেলেছেন আমার কাছে, কিন্তু উনি বলছেন যে সহকারী রিটার্নিং অফিসার তাকে কনফার্ম করেছেন। তিনি কিসের ভিত্তিতে কনফার্ম করেন? তিনি কি কনফার্ম করতে পারেন? তার কাছে তো অভিযোগ এসছে, তিনি বলবেন যে এটা অভিযোগ ছিল, কিন্তু তিনি উল্টে বলতেছেন যে এই ঘটনাটা বিএনপি করেছে। তার মানে কি? আমার কাছে এটা আশঙ্কার জায়গা প্রশাসন বায়াস্ট হয়ে গেছে কিনা, বা প্রশাসন কোনোভাবে জামাতের পক্ষে এখানে ভূমিকা পালন করছে কিনা। ফলে এই জায়গাটাকে যদি ওভারকাম প্রশাসন না করে, তাহলে আমি বলবো যে এই পুরো দায়িত্বটা প্রশাসনকে নিতে হবে। তো সরোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকেও, এবং সুবর্ণভূমির এতক্ষণ যারা দেখলেন অনুষ্ঠান তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ভোটের লড়াই অনুষ্ঠানের 3য় পর্ব। আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবেন।